আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমরিনাজ মমি। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে চলা বিচার কাজ এই প্রথম সরাসরি সম্প্রচার করা হয়েছে। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের এই বিচার অতীতের কোনো প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত। আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন, যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সর্বোচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। দলটির করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন। দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। প্রায় 1 যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্টে হাইকোর্টের দেয়া রায় রোববার বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। তবে জামায়াতের দলীয় প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেয়নি সর্বোচ্চ আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন। এই ডাইরেকশনে বলেছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন এটা ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হলো প্রতীক সংক্রান্ত ইস্যু। আমরা আশা করি ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। 2016 সালের 12 ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। তাই কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, দলীয় প্রতীকের বিষয়টি এই মামলার অংশ নয়। জামায়াতে ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। অনারেবল কোর্টের অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করব, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। সেই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিলম্ব মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামাতের করা আবেদন গত বছর 22 অক্টোবর মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এদিকে একই বছর 1 আগস্ট নির্বাহী আদেশে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 28 আগস্ট ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্র।
তাই এখানে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়নের অংশ হতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার সম্মানের সাথে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন চায় তা আগেই ব্যাখ্যা করেছে। খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন দিতে যত বিলম্ব হবে পতিত স্বৈরাচার ততই নানা ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি। যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে, সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন। খেলার খবর। বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে দৈনিক যুগান্তর পত্রিকা। ফাইনালে এটিএন বাংলাকে 2-0 গোলে হারায় তারা। পল্টন মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে যুগান্তরের দূরপাল্লার শট গোলরক্ষকের হাত ফসকে জালে প্রবেশ করে। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সজীব রাজীবরা। তাতে রক্ষণ ফাঁকা হয়ে গেলে দ্বিতীয় গোল আদায় করে নেয় মাজহার জ্যোতিরা। খেলা শেষে দুদলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি। টুর্নামেন্টের সেরা স্কোয়ারের পুরস্কার জেতেন এটিএন বাংলার আদ্দিক সজীব। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।